মানে সে বেঁচে থাকাটাই মনে হয় তার জন্য এখন টাফ হয়ে যাচ্ছে। মানে বারবার যদি একটা মানুষকে এভাবে আর রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এত নৃশংসভাবে আমাদের উপর আক্রমণ করে নাই। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। রাজনীতি আমার দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না, কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরো। তাই এমন ঘটনা ঘটলো, অমানুষের মতো মারতে হইলো। এবং এই মাইরের ভিতরে বার্তা কি দিল? অফকোর্স একটা বার্তা জাতিকে দিছে। তারা বললেন জুলাই ভরে দেবো, এই শব্দটা যেই করুক সে নুরু বিরোধী লোকটা। ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে। আর এই আন্দোলনটাতে তিনি কারো নাম না নিলেও, তার থাকে না বাসুরের নাম মুখে নেয় না, বাট কথোপকথনে তিনি যে দলগুলোকে ইঙ্গিত করেছেন আর মাঝখানে খোদ এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে বলেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক তিক্ততর হচ্ছে। সূত্রের খবর, দিন দুয়েক আগে ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার আপত্তি ক্ষোভের সঙ্গে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। ভিবিনুরকে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ভিবিনুর এখন মৃত্যু প্রায়, তাকে যেভাবে হামলা করা হয়েছে এতে যে কোনো মানুষ মারা যেতে পারে। তার মানে রাজনীতিবিদদের পিটানোর কালচার বিনা কারণে এখনো আছে, নানান কারণে এটা করবে, ভারতের প্রেসক্রিপশন আছে। আর তারেক রহমানের ক্ষেত্রেও সেটা করতে পারে। আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। ডক্টর ইউনূসের সরকার যদি তাদের কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না। তাদের প্রত্যাবর্তন হলেও হতে পারে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরে কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। মানে সে বেঁচে থাকাটাই মনে হয় তার জন্য এখন টাফ হয়ে যাচ্ছে। মানে বারবার যদি একটা মানুষকে এভাবে আর রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এত নৃশংসভাবে আমাদের উপর আক্রমণ করে নাই। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। রাজনীতি আমার দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না, কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরো। তাই এমন ঘটনা ঘটলো, অমানুষের মতো মারতে হইলো। এবং এই মাইরের ভিতরে বার্তা কি দিল? অফকোর্স একটা বার্তা জাতিকে দিছে। তারা বললেন জুলাই ভরে দেবো, এই শব্দটা যেই করুক সে নুরু বিরোধী লোকটা। ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে। আর এই আন্দোলনটাতে তিনি কারো নাম না নিলেও, তার থাকে না বাসুরের নাম মুখে নেয় না, বাট কথোপকথনে তিনি যে দলগুলোকে ইঙ্গিত করেছেন আর মাঝখানে খোদ এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে বলেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক তিক্ততর হচ্ছে। সূত্রের খবর, দিন দুয়েক আগে ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার আপত্তি ক্ষোভের সঙ্গে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। ভিবিনুরকে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ভিবিনুর এখন মৃত্যু প্রায়, তাকে যেভাবে হামলা করা হয়েছে এতে যে কোনো মানুষ মারা যেতে পারে। তার মানে রাজনীতিবিদদের পিটানোর কালচার বিনা কারণে এখনো আছে, নানান কারণে এটা করবে, ভারতের প্রেসক্রিপশন আছে। আর তারেক রহমানের ক্ষেত্রেও সেটা করতে পারে। আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। ডক্টর ইউনূসের সরকার যদি তাদের কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা কেউ কোনোভাবে ঠেকাতে পারবেন না। তাদের প্রত্যাবর্তন হলেও হতে পারে। ডক্টর জাহিদুর রহমান নিশ্চয় নাকি আপনারা অনেকেই ভালো করেছিলেন, যারা নিয়মিত ইউটিউব দেখেন অথবা ফেসবুক দেখেন বা টক শো দেখেন। ওনার একটা কথা বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিশ্লেষণ করেন, বাট গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটার মধ্যে অনেকে আবার সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন। বিশেষ করে যারা বিএনপি পন্থী নেতাকর্মীরা আছেন তারা মনে করছেন যে ডক্টর জাহিদুর রহমানের এই বিশ্লেষণটা আসলেই সঠিক, যে ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে। আর এই আন্দোলনটাতে তিনি কারো নাম না নিলেও, তার থাকে না বাসুরের নাম মুখে নেয় না, বাট কথোপকথনে তিনি যে দলগুলোকে ইঙ্গিত করেছেন আর মাঝখানে খোদ এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে বলেই তিনি মনে করছেন। যদি তাদের নাম নেননি তো তিনি আসলে কি কথা বলছেন? তিনি বলছেন ডক্টর ইউনূসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে। তো কিভাবে হবে? আপনার বক্তব্য, বিবৃতি, পাশাপাশি এমন পরিস্থিতি তৈরি করা যাতে ডক্টর ইউনূস আর দায়িত্বে থাকতে না পারেন। এখন কেন? আসলে কারণটা হচ্ছে ডক্টর ইউনূস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন। তো তার মানে যারা নির্বাচন চায় না, এখন নির্বাচন চায় না কি সরাসরি কেউ বলছে? না, নির্বাচন চাই, তবে এটা শর্ত ওইটা শর্ত। এখন এই শর্তগুলো ডক্টর ইউনূস এই স্বল্প সময় কি পূরণ করতে পারবেন নাকি পারবেন না?
সেটা হচ্ছে বড় কথা। তো আমরা দেখছি যে এনসিপি এবং জামাতের বেশ কিছু শর্ত আছে যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে পাশ কেটে যাচ্ছেন। ইভেন বেশ কয়েকটা সর্বদলীয় বৈঠক হয়েছে, একের পর এক বিবৃতি হয়েছে, কিন্তু নির্বাচন ইস্যুতে বরঞ্চ ডক্টর ইউনূস খুব হার্ড ওয়েতে, আমাদের যারা উপদেষ্টারা আছেন তারাও কিন্তু হার্ড ওয়েতে বলছেন যে একমাত্র আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। এমনকি ডক্টর ইউনূস বলছেনও যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে খুবই গভীর উদ্বেগ এবং বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে। তার সরকারের প্রধান কাজই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করা। তো এই যে অবস্থানটা, এইটার বিপরীতে বিএনপি ছাড়া জামাত ইসলাম এবং এনসিপি কেউ পিআর নিয়া, কেউ গণপরিষদ ভোট নিয়া, বা আরো বিভিন্ন ইস্যু নিয়া বা ইসলামিক দলগুলো তাদের মতন করে অনেক কিছু সামনে নিয়ে আসছেন। আর এই জিনিসগুলো নিয়ে কেউ মাঠে নামার আন্দোলনের ঘোষণা দিচ্ছেন, কেউ রাজপথে প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন, কেউ বলছেন আরেকটা গণঅভ্যুত্থান হবে প্রস্তুত থাকার জন্য। তো এই যে সার্বিক পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে ডক্টর ইউনূসের যে বয়স বা তার যে রেপুটেশন, সেই জায়গা থেকে তিনি হয়তো অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন। এখন তিনি পদত্যাগ করলে নির্বাচন নিয়ে হযবরল হয়ে যাবে। আর এর অ্যাডভান্টেজ কে পাবে? এই মুহূর্তে যারা দৃশ্যত শর্ত সাপেক্ষে নির্বাচনের সামনে নানান ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আসছেন, তারাই কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবেন। আর নির্বাচনের পক্ষে যাদের অবস্থান, যে কোনো পরিস্থিতি নির্বাচনের, তাদের অবস্থানটা হবে একটু ভিন্ন। তো ডক্টর জাহেদের বক্তব্য যে আস্তে আস্তে এই সরকারের ব্যর্থতাগুলো সামনে আনা হবে, তার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হবে, নানান কিছু নিয়ে যত দিন যাবে তত বক্তব্য বিবৃতি, এমনকি মাঝে মাঝে রাজপথেও আন্দোলন তৈরি হতে পারে। বা বেশ কয়েকটা যে মিটিং হয়েছে, সেই মিটিংগুলোর পরে ডক্টর ইউনূসের যে বক্তব্য ছিল, সো সেই বক্তব্যগুলো তো অনেকটা টেন্সড ওনাকে দেখা গিয়েছে। তো এছাড়াও আপনার দেশি বিদেশি নানান চক্রান্ত আছে যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, বিশেষ করে আওয়ামী লীগও এই নির্বাচনকে বানচালের চেষ্টা করবে। সো সবকিছু মিলিয়ে আপনার এখানে যে পরিস্থিতিটা তৈরি হবে, সেই পরিস্থিতিতে ডক্টর ইউনূস তিনি কতক্ষণ ধৈর্য নিয়ে আপনার থাকতে পারবেন, তিনি পদত্যাগ করে বসতে পারেন। আর এই টোটাল জিনিসটা তার বক্তব্য যে অনাগত দিনগুলোতে তার বিরুদ্ধে মারাত্মক আক্রমণ শুরু হবে, তুচ্ছতাচ্ছিল্য হবে, বিদ্রুপ হবে, ব্যঙ্গ হবে। আর এভাবে চলতে থাকলে এখানে সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে চাইতে পারে, প্রেসিডেন্ট মানে দেশ একটা কমপ্লিট কেওয়াস এবং এনার্কির মধ্যে ঢুকে যেতে পারে। তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূস একসময় ধৈর্যহারা হয়ে তিনি নিজেই হয়তো পদত্যাগ করে ফেলতে পারেন। অস্বাভাবিক না, বিশ্লেষণ আমার কাছে মনে হয়েছে যথেষ্ট সঠিক। যদিও জামাত ইসলাম বলছে তারা নির্বাচন চাচ্ছে, অ্যাক্টিভিটিস তারা চালিয়েও যাচ্ছে, প্রার্থীও মোটামুটি সিলেক্টেড, এনসিপি বলছে নির্বাচন চায়, বাট সামহাউ আপনি কি মনে করছেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক তিক্ততর হচ্ছে। সূত্রের খবর, দিন দুয়েক আগে ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার আপত্তি ক্ষোভের সঙ্গে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী, জনতা, সন্ত্রাস এবং নির্বাচন নিয়ে গড়িমসি, এই ত্রহস্পর্শেই নাকি ইউনূস ওয়াকার সম্পর্ক কার্যত আর মেরামতের জায়গাতেও নেই। বাংলাদেশ সেনাবাহিনীর ডিভিশনগুলির মধ্যে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশন। তারা সাভার তথা ঢাকা অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে এবং রাষ্ট্রপতি সেনাপ্রধানের সুরক্ষা দেখভাল করে। এই ডিভিশনের জিওসি ছিলেন ওয়াকারের অত্যন্ত বিশ্বস্ত মেজর জেনারেল মঈন খান। গত 21শে আগস্ট তিনি অবসর নেন। তার চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য অনেক আগে সেনাপ্রধান সুপারিশ করলেও প্রধান উপদেষ্টা তাতে সাড়া দেননি বলেই সূত্রের খবর। আর তাতে বেজায় চটেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। নবম পদাতিক ডিভিশনের নতুন জিওসি এবং সাভারের এরিয়া কমান্ডার করা হয়েছে মেজর জেনারেল SM আসাদুল হককে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরের খবর, এই আসাদুল জামাতে ইসলামী মনোভাবাপন্ন এবং তীব্র আওয়ামী লীগ বিরোধী বলে পরিচিত। সেনাবাহিনী সূত্রের খবর, গত মার্চে বগুড়া ক্যান্টনমেন্টে 11 পদাতিক ডিভিশনে পোস্টিং পান আসাদুল। ওই সময়ের পর থেকে সেখানে বঙ্গবন্ধুর যত মূর্তি মুরাল সব ভাঙা হয়েছে। ওই ডিভিশনের দপ্তরেও নাকি বঙ্গবন্ধুর কোনো ছবিও রাখতে দেননি ওই সেনা অফিসার। সেনাবাহিনীর অভ্যন্তরীণ সমীকরণে আসাদুল ওয়াকারের কাছের লোক নন বলে জানাচ্ছে ওই সূত্রটি। এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের এক প্রাক্তন সেনা অফিসার বলেন, অতীতে যত অভ্যুত্থান হয়েছে তার পিছনে এই নবম পদাতিক ডিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে ওই ডিভিশনের শীর্ষ পদে নিজের লোক না থাকায় সেনাপ্রধান কিছুটা অস্বস্তিতে থাকতেই পারেন। সূত্রের খবর, ইউনূসকে ওয়াকার এও বলেছেন, সেনার তরফে পাঠানো পদোন্নতির সুপারিশ সহ 71টি ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পড়ে রয়েছে। এভাবে কি সেনাবাহিনী পরিচালনা করা যায়? সেনাপ্রধানের ক্ষোভের আরেকটি কারণ দেশের সার্বিক আইন শৃঙ্খলার উত্তরোত্তর অবনতি। ওয়াকারের যুক্তি, শেখ হাসিনা দেশ ছাড়ার পরে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন
আইন শৃঙ্খলা ঠিক থাকবে ও নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠনের পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কিন্তু বর্তমানে যত্রতত্র জনতা সন্ত্রাস চালাচ্ছে। দেশের প্রাক্তন প্রধান বিচারপতিকেও রেহাই দেওয়া হচ্ছে না, আর এর জন্য ওয়াকার দায়ী করছেন জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপিকে। আর একটি সূত্রের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি জানিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা রাজনীতি করুন, তাতে অসুবিধা নেই, কিন্তু হিংসাত্মক কাজ করলে সেনা চুপ করে থাকবে না। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।